মায়া, এমনভাবে হাত চালালে কি চলবে নাকি? বাকি কাজগুলো সংসারের কে করবে? তা রান্নাটা তো এখনো বসানো হয়নি, সেটা কে বসাবে? তোর মরা বাপ মা এসে করে দিয়ে যাবে নাকি রান্নাটা? এমনভাবে শুধু কাজ করে যাচ্ছে যে আজকের আর খাওয়া দাওয়া সবার মাথায় উঠে যাবে। না না বৌদি, বলতে গেলে আমার সব প্রায় কাজই শেষ হয়ে গেছে, শুধু উঠোনটা ঝাড় দিচ্ছি, সেটা হলেই হয়ে যাবে। তারপর গিয়ে আমি রান্নাটা বসিয়ে ফেলবো। একটা কোনো কথা বললে তুই তো শুধু বাহানা দিতেই থাকিস। আজকে রান্নাটা একটু ভালোভাবে বানাস, তা না হলে প্রত্যেক দিন যা রান্না বানাস খেতে তখন মন চায় না, শুধু মনে হয় কেউ যেন আমার গলার মধ্য দিয়ে জোর করে খাইয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি একদম চিন্তা করো না, আজকে আমি খুব সুন্দরভাবেই রান্না করব। শোনো, অনেক হয়েছে। এই বাড়িতে আমি থাকবো, নতুবা তোমার বোন থাকবে। আর কত সহ্য করব বলো তো? আজকে তো সহ্যর বাঁধ ভেঙে দিয়েছে তোমার বোন। কি হয়েছে তুলিকা? আমার বোন আবার তোমার সাথে কি করলো শুনি? আজকের আমি বাড়িতে একটুখানি পায়েস বানিয়েছিলাম, আর পায়েসটা নিয়ে একটুখানি বৌদির বাড়িতে দিতে গেছি। আর তোমার বোন কি করেছে জানো? সেই পায়েসে বেশি করে লবণ দিয়ে দিয়েছে। তাহলে তুমি বলো, লোকের কাছে আমার কোনো মুখ দেখানোর জো আছে? তাহলে তো সবাই আমাকে ধরে উল্টোপাল্টা কথা শুনিয়েছে। তুমি এ কি বলছো? আমার বোন পায়েসে লবণ ঢেলে দিয়েছে? তাহলে তোমার কি মনে হচ্ছে আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি নাকি? তোমার বোনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এমন কাজ কেন করেছে সে। আমার মুখে মুখে ঝগড়া করে বলছে, আমি যা করেছি বেশ করেছি, আমার মনের মতো আমি করব, আমার যেটা মন চায় আমি সেটাই করব। তাহলে তুমি বলো, এখানে আমার দোষ কোথায়? আমি কি করব? আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি এত কান্নাকাটি করো না। আমি আমার বোনের সাথে এক্ষুনি কথা বলছি। তুমি এত চিন্তা করো না। টুম্পা, আমি এসব কি শুনছি? তুই পায়েসে লবণ কেন মিশিয়ে দিয়েছিলিস বল? না না দাদা, আমি সত্যি কথা বলছি। যখন আমি পায়েস নামিয়েছিলাম তখন আমি একবার পায়েসটা খেয়ে দেখেছিলাম, সব কিছুই তো ঠিকঠাক ছিল, কোনো লবণ টবণ বেশি ছিল না। তারপর যে কি হলো না হলো কিছুই যে বুঝতে পারছি না। দেখো দেখো, তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমনভাবে মিথ্যা কথা বলছি। সত্যি কথা একটুও লজ্জা নেই। তুমি যেমন ওকে মাথায় চড়িয়ে বসেছ, আজকে দেখো মুখে শুধু ধান মিলে খই ফুটতে থাকে। এত মাথায় চড়ানো উচিত না, বুঝেছ? বৌদি, আমি সত্যি কথা বলছি, আমি কিছুই করিনি। আমার নামে বারবার এমনভাবে বলো না বৌদি, আমার যে খুব খারাপ লাগে। আমি সত্যি এইসব কোনো কিছুই করিনি। দেখ টুম্পা, আমি তোর কোনো কিছুই শুনতে চাই না। তাহলে একটা কথা মাথায় রাখিস, যা কিছু বানানোর আগে একবার ভেবেচিন্তে বানাস। এটা হচ্ছে আমাদের পরিবারের একটা সম্মানের কথা আছে। এরপর টুম্পা সে কোনো কিছু না বলে কান্না করতে থাকে আর বলতে থাকে, মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কেউ আমাকে বুঝতে চায় না, সবাই আমাকে ভুল বোঝে। আমি যে একা হয়ে গেছি, একা হয়ে গেছি। পরের দিন সকালে বিজয় যখন কাজে যাচ্ছিল তখন তুলিকাকে বলতে থাকে, শোনো তুলিকা, আমি কাজে যাচ্ছি। তুমি একটু টুম্পাকে খেয়াল রেখো, ওর যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি অত চিন্তা করো না তো, তুমি সাবধানে যাও, টুম্পাকে আমি খেয়াল রাখবো। নে, অনেক বসে থেকেছিস, এবার তাড়াতাড়ি উঠ আর যা,
নদী থেকে তাড়াতাড়ি পানি নিয়ে আয় তো। আর আজকে যদি কোনো উল্টাপাল্টা কাজ করেছিস না, তোর পা কেটে ভেঙে রেখে দিব, মনে রাখিস। না না বৌদি, কোনো ভুল হবে না। আমি এক্ষুনি নদী থেকে জল এনে দিচ্ছি। তারপর টুম্পা জল আনার জন্য সে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে পাড়ার কমলা মাসির সাথে তার দেখা হয়ে যায়। আরে টুম্পা মা, কেমন আছিস রে মা? কালকে তোর বৌদির সাথে আমার দেখা হয়েছিল। তোর উপর যে খুব রেগে আছে। কি হয়েছে বল তো? সব কিছু ঠিকঠাক আছে তো মা? কমলা মাসির এমন কথা শোনার পর টুম্পা চুপচাপ থাকে। কমলা মাসির কোনো কথার সে উত্তর দেয় না। দেখ মা, আমি সব জানি রে, তোকে কিছু বলতে হবে না। আর তোর মা যে খুব ভালো একটা মানুষ ছিল রে। তোর মা আমার বান্ধবী ছিল, সব সময় কথা হতো। তোর দাদা যে খুব ভালো একটা মানুষ। তোর বৌদি তোর দাদার কাছে লাগান পেছান করে, তার জন্য তোর দাদার মাথাটা একটু বিগড়ে যায়। তবে তুই একটা কাজ কর মা, তুই একদিন তোর দাদার কাছে বসে সব কথা বল, দেখবি ও তোকে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে মাসি, তাহলে এখন আমি জল আনতে চলে যাচ্ছি, আবার পরে দেখা হলে কথা বলবো। তারপর টুম্পা সে নদীর দিকে যায়। নদী থেকে এসে জল নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। সে তো জল আনতে গিয়েছিস, কখন হয়েছে? আর এতক্ষণে বাড়ি আসার সময় হলো নাকি? রাস্তাতে নিশ্চয় আড্ডা মারছিলিস, কারো সাথে বসে বসে গল্প করছিলিস। শোন, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে ফেল। আর আজকে যদি কোনো ভুলভাল হয়েছে না, তোর অবস্থা খারাপ হবে, মনে রাখিস। তারপর টুম্পা তার বৌদির কথা শুনে সে কোনো কিছু কথা বলে না। আর যেতে যেতে পা স্লিপ করে সেই হাতে থাকা কলসিটা মাটিতে পড়ে ভেঙে যায়। আরে এই অলক্ষীর বাচ্চা, এটা তুই কি করলি? নতুন কলসিটা সবেমাত্র কিনেছি, আর জল না আনতে ভেঙে ফেললি কলসিটাকে। না না বৌদি, এটা আমি ইচ্ছা করে ভাঙিনি, আমার হাত থেকে হড়কে গিয়ে ভেঙে গেছে। বৌদি আমাকে মেরো না বৌদি, আমার যে খুব লাগছে। আর হবে না, আর এমন কোনো কিছু হবে না। আমাকে মেরো না বৌদি, মেরো না। তারপর টুম্পা রান্নাঘরে বসে বসে কাঁদতে থাকে। তারপর টুম্পার দাদা বিজয় সে কাজ থেকে বাড়িতে চলে আসে। আরে তুলিকা, আমাকে একটু জল দাও তো, খুব যে পিপাসা পেয়েছে, গলা যে শুকিয়ে গেল, একটু জল দাও। এমন সময় বিজয়কে দেখে তুলিকা একটু ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? হ্যাঁ তুলিকা, আজকে মাটিতে তেমন বেশি কাজ ছিল না, তার জন্য যেটুকু কাজ ছিল তাড়াতাড়ি করে বাড়িতে চলে এইসব এসেছি। বলে বিজয় সে রান্নাঘরে যায়। আর রান্নাঘরে গিয়ে দেখে ওখানে টুম্পা বসে বসে কাঁদছিল। তখন সে অবাক হয়ে যায় আর টুম্পাকে বলতে থাকে, আরে বোন আমার, তুই এমনভাবে এখানে বসে বসে কান্নাকাটি কেন করছিস? বল তো, তোর কি হয়েছে? কেউ কি তোকে কিছু বলেছে? বল আমাকে। দাদা আজকে জল আনার সময় আমার হাত থেকে হড়কে কলসিটা মাটিতে পড়ে ভেঙে যায়। তাই তাই জন্য বৌদি আমাকে খুব মেরেছে। কি? তুলিকা তোর গায়ে হাত দিয়েছে? চল আমার সাথে, আজকে দেখছি কেন কেন তুলিকা তোর গায়ে আজকে হাত দিয়েছে। তুলিকা, তুমি আমার বোনকে কেন গায়ে হাত দিয়েছো? তুমি কেন ওকে মেরেছো বলো তো দেখি। তুলিকা বিজয়ের রাগ দেখে একটু ভয় পেয়ে যায়। তখন সে চুপ করে থাকে, কিন্তু সে ভেবেছিল এবার তার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। কিন্তু তখন তার মাথায় একটা বাজে বুদ্ধি চলে আসে। আরে না না, আমি ওকে মারবো কেন বলো তো? ও এখন একটু ছোট আছে, একটুখানি ভুল করেছে, তাই ওকে একটুখানি বকেছিলাম। দেখো তুলিকা, আমাকে শেখাবে না, মারা আর বোকার মতো পার্থক্য আছে। দেখো, আমি ওকে এমনি এমনি মারিনি, কারণ না ছাড়া।
আমি কারো গায়ে হাত দিই না, বুঝেছো? মানে তুমি কি বলতে চাইছো তুলিকা? আমার বোন কি দোষ করেছে যে তার জন্য তুমি ওর গায়ে হাত দিয়েছো? তোমার বোন আর আগের মতো নেই, সে অনেক পাল্টে গেছে। আমি নিজের চোখে দেখেছি। আমাদের বাড়ি থেকে চুপি চুপি করে চুরি করে গিয়ে ওর ছেলেদের সাথে কথা বলে। একটা ছেলের হাত ধরে দেখি না গল্প করছে। এইসব দেখে কি আর মেনে নেওয়া যায় বলো তো দেখি? বৌদি, তুমি এইসব কেন মিথ্যা কথা বলছো? আমি এরকম কোনো কাজই করিনি। তুমি তোমার দোষটা লুকানোর জন্য তুমি আমার নামে মিথ্যা বদনাম দিচ্ছ কেন বৌদি? দেখেছো তো, তোমার সামনে ওকে সত্যি কথাটা বলছি বলে কেমন মুখে মুখে তর্ক করতে এসেছে। এই তর্কর জন্যই তো আমি ওকে মেরেছি। ও তো সত্যি কথাটা বলতেই পারতো। দেখো, এখন দিনকাল ভালো না। আর সবথেকে বড় কথা, এমনভাবে যদি ছেলেদের সাথে কথা বলে তাহলে গ্রামের লোকজন দেখলে তো ছি ছি করবে। আমাদের বাড়ির কি একটা সম্মান বলে কিছু নেই নাকি বলো তো? দেখো তুলিকা, তুমি যে আমার বোনের সম্পর্ক এইসব কথা বলছো, এইগুলো তুমি জেনে শুনে কি ঠিকভাবে বলছো তো? দাদা, আমি সত্যি বলছি, আমি এমন কোনো কিচ্ছু করিনি। কারোর সাথে দেখাও করিনি। বৌদি সব মিথ্যা কথা বলছে আমার নামে। বানিয়ে বানিয়ে কথা বলছে দাদা, আমাকে বিশ্বাস করো। দেখো, আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। এবার সময় থাকতে থাকতে কিছু একটা করো। তোমার বোনের যে বিয়ের বয়স হয়ে গেছে, কিছু তালঘাল ঘটার আগে একটা বিয়ে দিয়ে দাও, একটা ভালো ছেলে দেখে। যদি বলো তো আমার হাতে একটা ভালো ছেলে আছে। কি বলছো তুলিকা? তোমার হাতে ভালো ছেলে আছে? সে কে? দেখো, ওই মোড়ল মশাইয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে সম্বন্ধ এসেছে। আর আমাদের বাড়ির মেয়েকে ওনার পছন্দ হয়েছে। বলেছে বউ করে নিয়ে যাবে ওনার বাড়িতে। তো যদি তুমি বলো তাহলে আরেকবার কথা বলতে পারি। আরে তুলিকা, এইসব তুমি কি বলছো? মোড়ল মশাই আমাদের বাড়ির মেয়েকে পছন্দ করেছে, ওদের বাড়িতে বউ করে নিয়ে যেতে চায়? আরে আমরা তো একটা গরিব কৃষক, আর ওরা কত ধনী। আর আমাদের বাড়ির মেয়েকে ওনার পছন্দ হয়েছে, এটা তো খুব ভালো কথা। তোমার বোনের ভাগ্যটা ভালো যে অত বড়লোক বাড়ি থেকে তোমার বোনকে পছন্দ করেছে। আর এমনিতে তোমার বোন দেখতে সুন্দর, কাজে কর্মে সব একদম পারদর্শী। কেন পছন্দ করবে না বলো তো? এমন ভালো সম্বন্ধ তুমি আর পাবে না কখনো। বিয়েতে রাজি হয়ে যাও, বুঝেছো? হ্যাঁ তুলিকা, তুমি ঠিকই বলেছো। এত বড়লোক বাড়ি থেকে আমার বোনকে পছন্দ করেছে, আমার বোন নিশ্চয় ওখানে খুব ভালো থাকবে। শোনো, তোমাকে একটা কথা বলি, যা কিছু করবে একটু ভেবেচিন্তে করবে, বুঝেছো? পাকা কথা দিয়ে যেন তার কথা খেলাপ না হয়। আরে মোড়ল মশাই, আপনি চলে এসেছেন। আমাদের প্রণাম নেবেন, প্রণাম। বলুন বলুন, কেমন আছেন মোড়ল মশাই? আমি ঠিক আছি বিজয়। আমি টুম্পাকে দেখতে এসেছি। একবার দেখাও তোমাদের মেয়েকে। হ্যাঁ হ্যাঁ মশাই, আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি টুম্পাকে নিয়ে আসছি। তারপর তুলিকা সেই টুম্পাকে ডাকতে যায়। চল টুম্পা, ছেলের বাড়ি থেকে তোকে দেখতে এসেছি, তাড়াতাড়ি চল। দেখো বৌদি, আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। আর এত বড়লোক বাড়ি থেকে আমাকে কেন দেখতে আসবে বলো তো এমনভাবে? আমরা যে অনেক গরিব বৌদি। তুমি এই বিয়েটা ভেঙে দাও বৌদি। বেশি কথা না বলে এখান থেকে তাড়াতাড়ি চল। দেখি, ছেলের বাড়িরা অপেক্ষা করছে তোকে দেখার জন্য। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বিয়ে করব না। তোকে তো বিয়ে করতেই হবে। বাহ বাহ, তোমাদের বাড়ির মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে। বাবা, তাহলে আমি ওকে বিয়ে করে নিয়ে যাব। তোমার বোনকে আমি আমার রাজরানী করে রাখব। কিন্তু মোড়ল মশাই, এটা ঠিক বুঝতে পারলাম না। আমার বোনকে আপনি রাজরানী করে রাখবেন মানে?
আরে বিজয়, তোমার বোনকে যখন আমি বিয়ে করব, তারপর থেকে তোমার বোনকে আমি অনেক রাজরানী করে রাখবো। তোমার বোনের কি রূপ, সত্যি যে দেখবে মুগ্ধ হয়ে যাবে। এইসব কথা বলে মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। মোড়ল মশাই টুম্পাকে বিয়ে করার কথা শুনে সেখানে টুম্পাও অবাক হয়ে যায়, তার সাথে সাথে তার দাদাও অবাক হয়ে যায়। আরে তুলিকা, এটা আমি কি শুনছি? আমি তো ভেবেছি মোড়ল মশাইয়ের ছেলের জন্য আমার বোনকে পছন্দ করেছে, কিন্তু না, উনি নিজেই তো আমার বোনকে বিয়ে করতে চান। একবার মোড়ল মশাইয়ের বয়সটা দেখো তো। না বৌদি, আমি এই বিয়ে করতে পারবো না। উনি যে আমার বাবার সমান বয়স, আমি ওনাকে বাবা হিসাবেই দেখি। না না বৌদি, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। আরে বয়স দেখে কি হবে বলতো? মেয়ে তো ওখানে গিয়ে সুখে থাকবি, তোকে রাজরানী করে রাখবে। তাহলে কেন বিয়ে দেবে না বলতো দেখি? দেখো বৌদি, আমি এমন বয়স্ক মানুষকে বিয়ে করতে চাই না যে আমার থেকে এত বড়। আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই, সে আমাকে বুঝবে, জানবে, আর আমার থেকে একটু হলেও বয়সটা বেশি হবে। তবে এত বেশি না যে আমার সাথে তাকে মানাবে না। আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই। দাদা, আমি এই বিয়ে করব না। দেখ টুম্পা, আমরা তোর ভালো চাই, আর ভালোর জন্যই বলছি। যদি তোর মতো বয়সের ছেলের সাথে তোকে বিয়ে দেই, তাহলে দুদিন পর যদি সেই ছেলে তোকে ছেড়ে চলে যায়, তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। আর একটু বয়স্ক ছেলের সাথে বিয়ে করলে ক্ষতি নেই, তারা হচ্ছে বৌদিরকে অনেক ভালোবাসে, বুঝেছিস? দেখো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এমন ভালো সুপাত্য পাত্র তুমি আর কখনো পাবে না। আরে গিন্নি, এই কথাটা তুমি মন্দ বলনি। আমাদের বোন হয়তো ওই বাড়িতে যাওয়ার পর একটু পাল্টে যাবে, ওর জীবনটা আরও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা ঠিক করো। ওই মোড়ল মশাইয়ের সাথে আমার বোনের বিয়ে দাও, যাতে আমার বোন একটু সুখে শান্তিতে ঘর করে। টুম্পা সবাইকে বোঝানোর চেষ্টা করলেও টুম্পার কথায় কেউ কান দেয় না। আমি এই বিয়ে করতে পারবো না। কেউ আমার কথা চিন্তা করছে না, সবাই সবার স্বার্থের কথা চিন্তা করছে। আমি এমন একটা বয়স্ক লোকের সাথে কখনোই সুখে থাকতে পারবো না। আমাকে একটা কিছু করতেই হবে। আমাকে এখান থেকে চলে যেতে হবে। এখানে থাকলে কেউ আমার কথার বোঝার চেষ্টা করবে না। একটা কাজ করি, তার থেকে এত রাতের মধ্যে সবাই ঘুমিয়ে আসে আর আমি এখান থেকে চলে যাই সবার নজর থেকে, তাহলে কারো অত অসুবিধা হবে না আমাকে নিয়ে। এত রাতে টুম্পা দাদা বৌদি সব ঘুমিয়েছিল, তাই সেই সুযোগটা নিয়ে মায়া কাউকে কোনো কিছু না বলে সে চুপে চুপে ঘর থেকে চলে আসে। আরে এখানে কে পড়ে আছে এমনভাবে? আর দেখতে তো মনে হচ্ছে ছেলেটির পায়ে খুব জোরে তো আঘাত লেগেছে। মনে হচ্ছে ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। একটা কাজ করি, জঙ্গল থেকে কিছু জড়িবুটি নিয়ে ওনার পায়ে লাগিয়ে দিই। তারপর টুম্পা জঙ্গলে ঘুরে ঘুরে কিছু জড়িবুটি পাতা নিয়ে এসে পাথরের সাহায্যে ঘষে সেই লেপটি নিয়ে সেই ছেলেটির পায়ে দিয়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেয়ে, তুমি আমার জীবনটা বাঁচিয়েছো। কিন্তু এত ঘন জঙ্গলে এত রাতে তুমি একা একা কেন এসেছো বলো তো দেখি? আমি হচ্ছি টুম্পা, আমার ভাগ্য আমাকে এখানে টেনে টেনে নিয়ে এসেছে। আমি কি করব বলুন তো? তোমার ভাগ্য এখানে নিয়ে এসেছে মানে বুঝলাম না। এরপর টুম্পা সব ঘটনা খুলে বলে। আচ্ছা, তাহলে তুমি এখন কোথায় যাবে সেটা কি কিছু বুঝতে পারছো? না, আমি কি ওসব কিছু চিন্তা ভাবনা করিনি যে আমি কোথায় যাব না যাব। তবে এটা জানি যে আমি আর ওই বাড়িতে কখনোই ফিরবো না। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি কি আমার বাড়িতে যেতে পারো? তুমি ওখানে খুব সুখে থাকবে। কিন্তু এটা কি করে সম্ভব যে আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব? আমি আপনাকে কি করে বিশ্বাস করব? দেখো টুম্পা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। পাশের গ্রামে রাজপ্রাসাদে আমি থাকি। যদি তুমি আমার সাথে যাও,
সেখানে কিন্তু তোমাকে কেউ কোনোদিন কিছু বলবে না। তারপর টুম্পা রাহুলের কথায় ভরসা করে হ্যাঁ বলে দেয়। তারপর দুজন মিলে যেতে থাকে। যেতে যেতে অনেকটা সকাল হয়ে যায়। রাজকুমার রাহুলের জয় হোক। সৈনিকরা যা বলছে এই কথা কি সত্যি? আপনি এই রাজ্যের রাজকুমার? হ্যাঁ টুম্পা, তুমি ঠিকই শুনেছ। আমি হচ্ছি এই রাজ্যের রাজকুমার। কালকে আমি আমার পোশাক পাল্টে একটুখানি কাজের জন্য বেরিয়েছিলাম, কিন্তু কালকে কিছু চোর এসে আমার উপর হামলা করে দেয়। তার জন্য আমি অনেক ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলাম। তার আর তোমার জন্য আমি আমার জীবনটা ফিরে পেয়েছি। রাজকুমার, আমার যেটা কর্তব্য আমি সেটাই করেছি। আমার আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও একই রকম কাজই করতো। কিন্তু টুম্পা, আজকালকার দিনে কেউ কাউকে সাহায্য করতেই চায় না। কিন্তু তুমি যে আমাকে সাহায্য করেছো, এটা তো আমার কাছে অনেক। তবে টুম্পা, আমার একটা আর্জি আছে। আমি তোমার কাছ থেকে কিছু চাই। তুমি কি আমাকে দেবে? টুম্পা, আমি তোমাকে বিবাহ করতে চাই। আমার রাজ্যর রানী বানাতে চাই তোমাকে। কিন্তু রাজকুমার, আমি যে একটা গরিব সাধারণ মেয়ে, তাহলে আপনি আমাকে কেন বিবাহ করবেন? কিন্তু দেখো টুম্পা, তুমি একটা গরিব সাধারণ মেয়ে হতেই পারো, কিন্তু তোমার মনটা যে অনেক বড়। তার থেকে বড় কেউ হতেই পারে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। রাজপ্রাসাদে অনেক বড় অনুষ্ঠান করে টুম্পা ও রাজকুমার রাহুলের বিবাহ সম্পূর্ণ হয়।